বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। সময় কাটানোর জন্য ফোনটা বের করলাম। ঠিক সেই মুহূর্তেই মোবাইলে একটা মেসেজ আসে। আমার সামনেই আমার প্রিয় বন্ধুটি কফিনের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। মেসেজ করেছে আমার সেই মৃত ফ্রেন্ডের গার্লফ্রেন্ড অবন্তী। আমি মেসেজগুলো পড়া শুরু করলাম। ফাহাদ, আমাকে মাফ করে দিও। আমি যেই বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারিনি, সেই বাবা যখন অসহায়ের মতো আমার সামনে দুই হাত জোরে কান্না শুরু করতে লাগলো, তখন সেই বাবার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গেল। তাই আজ 11 দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী। তোমাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আমার সব সময় ভয় হতো যে তুমি আমাকে কষ্ট দেবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। অথচ দেখো, আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেললাম। জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলতাম আমাকে কখনো ছেড়ে যাবে না? তো তুমি হাসতে হাসতে উত্তর দিতে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তুমি আমাকে ছেড়ে গেলে যেতে পারো। তখন আমি অনেক রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এরকম কোনো পৃথিবী আমি কল্পনাও করতে পারতাম না। অথচ দেখো, আজ অন্য কেউ হচ্ছে আমার স্বামী। রোজ তার সাথে আমাকে ঘুমাতে হয়, ঘুম থেকে উঠে তার মুখটাই আমাকে দেখতে। মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পায়? প্রকৃতির তাতে কি এমন আসে যায়? কেনই বা প্রকৃতি তাদেরকে কাঁদায়? হুট করেই সবকিছু হয়ে গেছিল, তাই আমি ইচ্ছে করেই তোমার সাথে যোগাযোগ বন্ধ করতেই আমার নাম্বারটা বন্ধ করলাম। বিয়ের দিন ভাইয়ের ফোন হাতে নিয়ে আমার ফেসবুক আইডিটাও ডিলিট করে দিলাম। তুমি অনেক কষ্ট পেয়েছো আমি জানি, যার সঙ্গে সারা জীবন কাটাবো ভেবেছিলাম তাকেই শেষমেশ কষ্ট দিলাম। আমার পরিবারের সবাই খুশি, আমার স্বামীটা অনেক ভালো, এখন পর্যন্ত যা ব্যবহার করেছে আমার ভালোই লেগেছে। তবে ভবিষ্যতে কি হবে জানি না। তোমার কি আমার সেই প্রথম দেখা হওয়ার কথা মনে আছে? তবে সেটাই যে প্রথম দেখার, সেটাই যে শেষ দেখা হবে, এটা কখনোই ভাবতে পারি। আসলে মানুষের চিন্তার বাইরে যে কত কিছুই ঘটে, তাই না? সেদিন আমি তোমার সাথে 3 ঘন্টা ছিলাম, কিন্তু সেই 3 ঘন্টায় কেউ কাউকে স্পর্শও করিনি। কিন্তু তুমি যখন আমাকে তোমার রিক্সায় তুলে নিতে তোমার হাতটা বাড়িয়ে দিলে, তখন আমি তোমার হাতটা প্রথম স্পর্শ করেছিলাম। বিশ্বাস করো, সেদিন আমার কিছুতেই তোমার হাতটা ছাড়তে ইচ্ছা করছিল না। তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয়ই এখনো আছে। আচ্ছা, আমি তো এখন আর তোমার নই, ওই শাড়িগুলোকে আমি পাবো? তোমার তো যখনই কোনো শাড়ি পছন্দ হতো তুমি কিনে রেখে দিতে, আমি বলতাম বিয়ের পর সবগুলো একসঙ্গে নেব। দেখো, আজ আমি বিবাহিত, কিন্তু আমার স্বামী তুমি নও। আমি এমনটা কখনোই চাইনি। নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করে নিও, তারপরে শাড়িগুলো তাকে দিয়ে দিই। মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তা কি তুমি জানো? যদি না জেনে থাকো তাহলে বিয়ের পর তোমার বউকে দিয়ে উপলব্ধি করে নিও। তোমার সাথে আমার অনলাইনে পরিচয়, তাই চিন্তা করেছি কোনোদিনও বেঁচে থাকতে আর অনলাইনে যাব না। আমার নাম্বারটাও বন্ধ করে দিয়েছি। আজকের পর থেকে আমাদের আর কোনোদিন কথা হবে না। তোমার কাছে একটা অনুরোধ, যদি চলার পথে আমাদের কোনোদিন দেখা হয়ে যায় তাহলে প্লিজ তুমি অচেনা হয়ে চলে দিও। নিজের যত্ন নিও আর জীবনটা গুছিয়ে নিও। জীবন তো একটাই, ভালো থেকো। কিন্তু আমি ভালো নেই। চিঠি, তোমার ওই অবন্তী। সবগুলো মেসেজ একত্রে পড়লাম। আমার সামনে চিরনিদ্রায় শুয়ে আছে ফাহাদ। অবন্তী পরপর 5 দিন অনলাইনে আসেনি এবং ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তখন এক রাতে অফিস থেকে ফিরে ফাহাদ রাগ করে তার ফোনটা আসার গিয়ে ভেঙে ফেলে। ভাঙা মোবাইল আর ঠিক করা হলো না। ফাহাদ তার সিমটা আমার ফোনে ইনস্টল করে। জরুরি কোনো কল এলেই একমাত্র ফাহাদকে দিতাম। আর ফাহাদ রাগ করে বলল, যতদিন না পর্যন্ত অবন্তী আমাকে SMS করে ততদিন পর্যন্ত আমি আর নতুন ফোন কিনবো না। মোবাইল ভাঙার 2 দিন পরেই ফাহাদের প্রচন্ড জ্বর আসে। একদিনের মধ্যেই ফাহাদকে হাসপাতালের মধ্যে ভর্তি করলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ফাহাদের ডেঙ্গু জ্বর হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু ডাক্তার তো সবকিছুর খবর জানেন না। যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। ফাহাদের হয়তো এই জ্বরকেই মৃত্যুর একটা ওসিলা বানিয়েছিলেন। যেই ডাক্তার বলেছিল চিন্তার কোনো কারণ নেই, আজ সকালে সেই ডাক্তারই ফাহাদকে মৃত ঘোষণা করলো। ফাহাদের আর জানা হলো না অবন্তীর কথা। আমিও অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম অবন্তীকে আর ফাহাদের মৃত্যুর খবরটা জানাবো না। অবন্তী যদি আর সত্যি অনলাইনে না আসে আর সেই পুরোনো সিমটা ইউজ না করে, তাহলে সে ফাহাদের মৃত্যুর খবর কখনোই জানতে পারবে না। কি বা লাভ এই সদ্য সংসার জীবন শুরু করা মেয়েটাকে কষ্ট দিয়ে? অথচ আমি ভাবলাম সে হয়তো ভাববে ফাহাদ অনেক ভালো আছে। কোনো একদিন শাড়ি পরতে গিয়ে হয়তো অবন্তী ফাহাদের কথা চিন্তা করে। সে হয়তো ভাববে ফাহাদের কিনা শাড়িগুলো হয়তো তার স্ত্রী পরে রোজ তার সামনে আসে, কিন্তু ফাহাদের সাদা কাফন পরে কবরে যাওয়ার ঘটনাটা না হয় তার অজানাই থাকে। আমি ফাহাদের নাম্বার থেকে অবন্তীর ফোনে একটা মেসেজ দিলাম, আমার জন্য ভেবো না, স্বামীর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বিবাহ বন্ধন জীবনের সবচেয়ে বড় একটা বন্ধন। ভালো থেকো আর স্বামীকে ভালোবেসো। অবন্তী রিপ্লাই দিল, এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক
অনেক ধন্যবাদ, আর মেসেজ দিও না, বিদায়, চির বিদায়। আমিও মোবাইলটা পকেটে রাখলাম। অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। কফিনে রাখা ফাহাদের মৃতদেহটা নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বিড়বিড় করে বললাম, তোর সঙ্গে আর কোনোদিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না। আজ তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন। বিদায় বন্ধু।